স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠন করা হবে জানিয়েছেন হাইকোর্ট। কমিটিতে একজন সাবেক বিচারক, সচিব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও একজন আইনজীবী থাকতে পারেন বলে অভিমত ব্যক্ত করেছেন বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ। বুধবার এ বিষয়ে আদেশ দেবেন আদালত। গ্রাহকের কাছে বিতর্কিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দেনা ১,০০০ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানের এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে পণ্য দিতে না পারায় তৈরি হয়েছে অচলাবস্থা। ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক গ্রাহক। শুনানি শেষে ইভ্যালির সম্পদ বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দেয় আদালত। তলব হয় সব নথি। মঙ্গলবার শুনানিতে ইভ্যালির ব্যবস্থাপনায় একটি কমিটি গঠনের কথা বলেছেন আদালত। এ বিষয়ে আদেশ দেয়া হবে বুধবার। এখানে একজন হয়তোবা বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি হতে পারে, আরেকজন হয়তোবা সেক্রেটারি, আইদার রানিং অথবা এক্স সেক্রেটারি হতে পারে, আরেকজন হয়তোবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে এবং একজন আইনজীবী হয়তোবা থাকতে পারে। এরকম 4 জনের একটা বোর্ড হয়তোবা কালকে গঠন করবে, এরকমই একটা অভিপ্রায় ব্যক্ত করেছে। বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে না, গ্রাহকদের এমন অভিযোগ অস্বীকার করলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আইনজীবী। যে সরকার প্রতিনিয়ত ইভ্যালির এই বিষয়টার ব্যাপারে মনিটরিং করে যাচ্ছে এবং তারা যে দৈনন্দিনভাবে যে কাজগুলো করছে সেই কাজগুলো মিডিয়াতে সঠিকভাবে রিপোর্টেড হচ্ছে। এবং সেই কথাগুলো বলার সাথে সাথে আমি এটুকুও বললাম যে যিনি পিটিশনার আজকে দরখাস্ত করেছেন তার উচিত ছিল ভোক্তা অধিকারের কাছে একটি দরখাস্ত করা বা প্রতিযোগিতা কমিশনকে জানানো বা আরজেসিকে জানানো এইসব অনিয়মের ব্যাপারে, কিন্তু তার কোনোটিই তারা করেননি। বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ৩০টির মতো ই কমার্স প্রতিষ্ঠানে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্কুল পর্যায়ে সব ক্লাসে শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে। এই মূল্যায়ন বোর্ড পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করা হবে, এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গবেষকেরা বলছেন নিরপেক্ষ মূল্যায়ন হলেই কেবল এর সুফল পাওয়া যাবে। এ বিষয়ে শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ তাদের। পড়াশোনার চাপ কমানোর জন্য পরীক্ষাভিত্তিক মূল্যায়ন কমিয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়নের দিকে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে নতুন শিক্ষাক্রমে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেয়া হচ্ছে। অন্য শ্রেণীতেও একই মূল্যায়ন থাকবে। পরীক্ষার নম্বরের ওপর 50 ভাগ এবং শ্রেণীভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে বাকি 50 ভাগ। এভাবে একজন শিক্ষার্থীকে বছর শেষে নম্বর দেয়া হবে। শ্রেণীভিত্তিক মূল্যায়নের নম্বর বোর্ড পরীক্ষার সঙ্গে যোগ হবে। অ্যাসাইনমেন্ট, ক্লাসে উপস্থিতি, সহশিক্ষা কার্যক্রম সহ সব বিষয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নটি হতে পারে যে পাবলিক পরীক্ষার গ্রেডিংয়ের সঙ্গে যুক্ত হতে পারে। তার মানে এই প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়নটা খুবই গুরুত্ব পাচ্ছে এবং একইভাবে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট নিচ্ছি একের পর এক, যাতে করে এই প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়নটি আমাদের দেশের শিক্ষার একটি অপরিহার্য অংশে পরিণত হতে পারে। গবেষকরা বলছেন এই শ্রেণীভিত্তিক মূল্যায়ন ভালো উদ্যোগ, কিন্তু শিক্ষকদের এ বিষয়ে সজাগ থাকতে হবে। নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারলে এর সুফল পাওয়া যাবে। সঠিকভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতে চাই, তাহলে শিক্ষকদেরকে ওই জায়গাগুলোতে অ্যাওয়ার করতে হবে যে কীভাবে সঠিকভাবে মূল্যায়নটা করতে হয়, কিভাবে তাদেরকে ফিডব্যাক দিতে হয়, কিভাবে তাদেরকে এনকারেজ করতে হয়, এই জায়গাগুলো ডেভেলপ করতে হবে। এ বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা চান শিক্ষকরা। এবং ট্রেনিং প্রদত্ত যে সংস্থাগুলো, তাদেরও তো লিমিটেশন আছে। আমাদের পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার মতো ক্যাপাসিটি কি আমাদের আছে, সেটাকে বাড়াইতে হবে। শিক্ষাক্রম চালুর আগেই শিক্ষকদের ধাপে ধাপে প্রস্তুত করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা, প্রস্তুত সুরক্ষা অ্যাপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের তালিকা দিলেই শুরু হবে নিবন্ধন। প্রাথমিকভাবে ঢাকাসহ 22 জেলায় শুরু হবে কর্মসূচি। বিশ্বের অনেক দেশেই স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু হয়েছে। বাংলাদেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে সম্মতি পেয়েছে। এরপরই
12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বড়দের টিকা কেন্দ্র নয়, আলাদা কেন্দ্র থেকে টিকা পাবে শিক্ষার্থীরা। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসতে পারে সেন্টার। আর ঢাকার বাইরে আপাতত 21 জেলায় শুরু হবে কর্মসূচি। এসব জেলায় প্রস্তুত টিকা সংরক্ষণ ব্যবস্থা। ফাইজার ভ্যাকসিনটা একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না। আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। তো সেগুলোর অনেকগুলো কাজ সমাপ্ত হয়েছে, অনেকগুলা প্রসেসে আছে। তবে আমরা শুরু করে ফেলবো অতি শীঘ্রই। আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করতে হয়। জন্ম সনদ দিয়ে নিবন্ধন করতে এই অ্যাপেই তৈরি করা হয়েছে নতুন অপশন। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের নামের তালিকা পেলে এই অ্যাপে তা যুক্ত করা হবে। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। আমরা তো সব বাচ্চাকে চিনি না, স্কুলের কর্তৃপক্ষ চেনে, তাই স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে আপলোড করব। সরকারের হাতে মজুদ ফাইজারের 60 লাখ ডোজ টিকা দেয়া হবে 30 লাখ শিক্ষার্থীকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ। পঞ্জিকা অনুযায়ী সকাল 7টার দিকে দেবী দুর্গার মহা অষ্টমী বিহিত পূজা শুরু হয়। পূজা শেষে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন ভক্তরা। রামকৃষ্ণ মঠ ও মিশন সহ কয়েকটি স্থানে প্রতি বছর কুমারী পূজা অনুষ্ঠিত হয়। তবে এবছর করোনার কারণে হচ্ছে না কুমারী পূজা। আগামীকাল বৃহস্পতিবার দুর্গাপূজার মহানবমী, এরপর 15 অক্টোবর হবে দশমী। সেদিন দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের উৎসব। এর আগে মঙ্গলবার মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ত্রিনয়নী দেবী দুর্গার চরণে অঞ্জলি দেন ভক্তরা। নিরোগ পৃথিবী আর সব মানুষের কল্যাণের প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ নিয়ে আরও জানাতে রামকৃষ্ণ মিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। রামকৃষ্ণ মিশনে এই মুহূর্তে মহাষ্টমীর কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন, আর ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা স্বাস্থ্যবিধি কতটা মানছেন? রামকৃষ্ণ মিশনে কিন্তু সকাল 6:45 থেকে পুজো শুরু হয়েছে। এখানে কিন্তু আসলে ভক্তরাও সমবেত হয়েছে। আর যতই আসলে সকাল বাড়ছে ভক্তের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনাকে যদি দেখায় এখানে ভক্তরা কিন্তু এখানে বেশ শৃঙ্খলা মেনে এখানে প্রার্থনায় অংশ নিয়েছেন। আর সবাই কিন্তু বলা যায় এখানে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় বলি যে সকাল 9:45 কিন্তু পুষ্পাঞ্জলি হবে এবং তার মধ্য দিয়ে কিন্তু ভক্তরা দেবী দুর্গার কাছে তাদের চাওয়া ব্যক্ত করবেন। আর আরেকটি বিষয়, প্রতি বছর তো কুমারী পূজা হয়। গত বছরও করোনার কারণে কুমারী পূজা হয়নি, এবছরও হয়নি। সেক্ষেত্রে হয়তো ভিড় আরও অনেক বেশি হতো, কিন্তু এবার যেহেতু রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হয়নি, সেই জন্য আসলে ভিড়ও বলা যায় অনেকটা সহনীয় কম। তবে আর এখানে ভক্ত দর্শনার্থীরা যারা আসছেন সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই আসছেন, সবাই মাস্ক পরেছেন। আর আচার অনুষ্ঠানের কথা যদি বলি, অষ্টমী কিন্তু দুর্গাপূজার বলা যায় যে গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন কুমারী পূজা হয়ে থাকে, যদিও আজ হয়নি। আর আজ 8:14 সন্ধ্যা 8:14 কিন্তু সন্ধি পূজার ক্ষণ রয়েছে এবং তখন কিন্তু 108টি পদ্ম দিয়ে দেবী দুর্গাকে পূজা দেওয়া হবে। অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ রয়েছে ক্ষণের, সেই সন্ধিক্ষণেই কিন্তু এই পুজোটি করা হয়। তো সব মিলিয়ে বলা যায় যে ভক্তরা কিন্তু এবার বেশ সাড়ম্বরেই পূজায় অংশ নিয়েছেন। তারা বিভিন্ন মণ্ডপগুলোতে যাচ্ছেন, যদিও আসলে আড়ম্বরতা অন্যবারের মতো নেই, সাজসজ্জাও তেমন নেই। তারপরেও তাদের প্রার্থনা পৃথিবী যেন আবার আগের মতো হয়ে যায়, মহামারী বিদায় নেয়, তারা যেন বেশ সাড়ম্বরে। রামকৃষ্ণ মিশন থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মহা অষ্টমীর আয়োজন নিয়ে আরও জানতে চট্টগ্রাম ও বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে আজ কি আয়োজন দেখছেন, আর এই করোনাকালীন সময় ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন।
না, একটু আগে ঢাকায় যেমনটা আমরা শুনছিলাম যে এবার সেখানে কুমারী পূজার কার্যক্রম করোনার কারণে বাতিল করা হয়েছে, কিন্তু চট্টগ্রামে আমি এখনো পর্যন্ত 2টি মন্দিরে এই কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আমি এখন আছি পাথরঘাটা শান্তনেশ্বরী, যে রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মন্দির রয়েছে সেখানে, এবং এই মন্দিরে এখন অষ্টমী বিহিত পূজা চলছে। হয়তো ঘণ্টাখানেক পরে যে কুমারী পূজা সেটি শুরু হতে পারে, এবং সেই অনুযায়ী প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এখানকার যারা পূজার্থী আছেন তারা বলছেন যে যেহেতু মানে মাতৃশক্তি মূলত কুমারী শক্তির মধ্য দিয়েই প্রকাশিত, এবং সারা পৃথিবীব্যাপী মায়ের প্রতি, নারীর প্রতি যে শ্রদ্ধা ভক্তি, এবং সেই প্রেক্ষাপটেই তারা প্রতি বছর আসলে এই কুমারী পূজার আয়োজন করে থাকেন। এবং আমরা দেখছি যে এখন একেবারেই যে এই অষ্টমী বিহিত পূজা সেটি শেষ পর্যায়ে আছে, এবং সেটি শেষ হলেই পরবর্তীতে এই কুমারী মাকে এখানে নিয়ে আসা হবে, যাকে মূলত আজকে এখানে মা হিসেবে মাতৃরূপে পূজা করা হবে। আর আজকে অষ্টমী বিহিত পূজার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে মূলত অষ্টমী যে পূজা থেকে স্থায়িত্বশীলতা, বীরত্ব এবং সমৃদ্ধির কামনায় আসলে এই অষ্টমী বিহিত পূজা করা হয়ে থাকে, এবং সেই প্রেক্ষাপটে এখন এই অষ্টমী বিহিত পূজার পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে, এবং ভক্তরা এখানে আছেন। বিভিন্ন পূজা যে মণ্ডপগুলো আছে সেগুলোতে কিন্তু সকাল থেকে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে, এবং সবচেয়ে বড় যেটি বিষয় যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি সেটি আমরা খুব বেশি লক্ষ্য করছি। অনুপম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আসবো আপনার কাছে। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি বগুড়াতে। বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, মহা অষ্টমী নিয়ে বগুড়ার পূজা মণ্ডপে কি কি আয়োজন আপনি দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আমাদের জানাবেন। হাসিবুর, আপনি শুনতে পাচ্ছেন কিনা? আজকের যে মহাষ্টমী উৎসব সেখানে হয়ে গেছে। রামায়ণ এবং মহাভারতের মতো হিন্দু ধর্মের রয়েছে, সেখানে অনেক যজ্ঞের কথা উল্লেখ থাকলেও অষ্টমীতে দুর্গা উৎসবে এটি বড় অনুষঙ্গ, এবং সেই অনুষঙ্গের যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেই আনুষ্ঠানিকতাই চলছে। এটি চলবে বেলা 11:54 পর্যন্ত। মূলত নারীদের প্রতি সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়। 1901 সালে মূলত এই আয়োজনের মধ্যে দিয়ে এই কুমারী পূজার যে পূজার অনুষ্ঠান সেটি শুরু করা হয়, এবং এটা স্বামী বিবেকানন্দের এটির আয়োজন। এটি শুরু হয়েছিল বেলুর মঠে 1901 সালে। এরপর থেকে এটি হিন্দু ধর্মাবলম্বীরা নিয়মিত করে আসছে তাদের প্রত্যেক পূজা মণ্ডপে। আজকে 692টি মণ্ডপের সম্মেলনে এই আয়োজন হয়েছে। আপনি আরেকটু জানিয়ে রাখি যে 1 থেকে 16 বছর পর্যন্ত কন্যা শিশুদেরকে মূলত এই আয়োজনে রাখা হয়। তবে আমরা যেটা দেখতে পেয়েছি বিভিন্ন মণ্ডপের পুরোহিত যারা রয়েছেন তারা নিচে রয়েছে 1 থেকে 5 বছর বয়সের কন্যা শিশুদেরকে রাখা হয়। তাদের প্রতি নারীদের প্রতি শ্রদ্ধার জায়গাটায় তাদেরকে রাখা হয়। সব মিলিয়ে এই আয়োজন শেষ হবে বেলা 11:54। তারপর পরে শুরু হবে সন্ধ্যা পূজার যে আয়োজন সেটি, এবং সেই পূজার মধ্যে দিয়ে আজকের দিনের অন্যান্য কর্মসূচি চলতে থাকবে। হাসিবুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহা অষ্টমীর আয়োজন নিয়ে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল এবং বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান। বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভক্তি এখন প্রকাশে। বিভিন্ন কমিটিতে পদবঞ্চিতরা আশ্রয় নিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের গ্রুপে, আর পদপ্রাপ্তরা বরিশাল সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লার পক্ষে। দলীয় এই বিভক্তিকে আওয়ামী লীগের জন্য অশনির সংকেত হিসেবে দেখছে সুশীল সমাজ। বরিশালে মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সমর্থকদের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে। ওই দিন উভয় পক্ষ নগরীর আলাদা স্থানে জন্মদিনের অনুষ্ঠান পালন করে। পেছনের কারণ খুঁজতে গিয়ে দেখা যায়, সম্প্রতি বরিশাল মহানগর আওয়ামী লীগ সম্মেলনে পদবঞ্চিতদের একটি অংশ মেয়রের বিরোধিতা শুরু করেছে। তাদের দাবি,
ত্যাগীদের অবমূল্যায়নেই এ বিভক্তি। কাউন্সিলর হিসেবে আমাদের সেইভাবে মূল্যায়ন করা হচ্ছে না, আমরা সেইভাবে কাজ করতে পারছি না। আমাদের অভাব, জনগণের সুবিধা অসুবিধা যেগুলো আমরা বলবো, আমরা সেই জায়গাটায় সেগুলো বলতে পারছি না। যদি আজকে আওয়ামী লীগ একত্রিত থাকতো, যদি সেটা চাইতোই, আমরা উপেক্ষিত না থাকতাম, আমাদেরকে যদি ডাকতো, আমরা কি না গিয়ে পারতাম? নিশ্চয়ই আমরা পারতাম না, আমরা আওয়ামী লীগের পতাকা তলেই থাকতাম। মেয়রের অনুসারীদের দাবি, দলে কোনো বিভক্তি নেই। বিএনপি জামাত থেকে দলে অনুপ্রবেশকারীরাই বিভক্তির অপচেষ্টা করছে। বিভিন্ন দল থেকে যারা আসে তারা এইভাবেই বলে, যখন সুযোগ পায় তখন ওই ভালো কথা বলে, আর যখন সুযোগ পায় না তখন ওই দলের বিরুদ্ধে কথা বলে। রাজনীতি হচ্ছে সহনশীলতার জায়গা, রাতারাতি কিছু করার জায়গা না। আমি মনে করি এই কথাগুলি যারা বলছেন তারা ভোগ করতে পারেননি। বিভেদ ভুলে ঐক্যের পথে ফিরে আসার পরামর্শ দিয়েছেন বরিশালের সিনিয়র নেতারা। অন্যদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ বিভক্তির সুযোগ নিতে পারে তৃতীয় পক্ষ। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী কোনো কর্মী আওয়ামী লীগ সংগঠনের ক্ষতি হয় সে ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে। বরিশালে কোনো আওয়ামী লীগের কোনো অভিভাবক নাই, যার জন্য আওয়ামী লীগের বিভক্তি, আওয়ামী লীগের এই বিভক্তির কারণে আওয়ামী বিরোধী যারা, তারা কিন্তু হালে পানি পেয়ে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর থেকে বরিশালে দলীয় অন্তর্কোন্দল চরম রূপ নেয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজারবাগের পীর দিল্লুর রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তার স্থাবর অস্থাবর সম্পদ ও আয়ের উৎস খুঁজছে গোয়েন্দারা। অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেলে মামলা করা হবে, জানালেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান। জমি ও বাড়ি দখল করতে রাজারবাগের পীর দিল্লুর রহমান ভুয়া মামলা করেছেন বলে অভিযোগ তার আপন ভাই ও প্রতিবেশীদের। মিথ্যা মামলা থেকে পরিত্রাণ পেতে পীরের ভাই জিল্লুর, প্রতিবেশী কাঞ্চন সহ ৮ ভুক্তভোগী ১৯ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে পীর দিল্লুরের সম্পদ ও ব্যাংক হিসেব ৬০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশের প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা শুরু করেছে দুদক। বিভিন্ন ব্যাংকে পীর ও মুরিদদের ব্যাংক হিসেবের অনুসন্ধান চলছে, পাশাপাশি ভূমি অফিসেও নেওয়া হচ্ছে খোঁজ। আমাদের যে গোয়েন্দা একটি উইং রয়েছে, তাদের মাধ্যমে আমরা প্রাথমিক কার্যাদি সম্পন্ন করে পরবর্তী পদক্ষেপ নেব। পীর ও তার মুরিদদের বিরুদ্ধে দুর্নীতির পর্যাপ্ত তথ্য প্রমাণ মিললে মামলা করা হবে বলে জানালেন দুদক কমিশনার। অবশ্যই আমরা কমিশনে আলোচনা করব এবং সেটি যদি অনুসন্ধানের উপযোগী হয় অনুসন্ধানে যাবে। রাজধানীর শান্তিবাগে একরামুল আহসান কাঞ্চনের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও মানব পাচার সহ ৪৯টি মামলার পেছনে রাজারবাগের পীর চক্রের সংশ্লিষ্টতা মিলেছে। বাড়ি ও জমি দখল নিতে এসব মামলা করা হয়েছে বলছে সিআইডির প্রতিবেদন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোভিড পরবর্তী কিডনি, লিভার ও আর্থ্রাইটিস সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। হাসপাতালের পরিচালক আরিফ মাহমুদ জানিয়েছেন, খালেদা জিয়াকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া, সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এদিকে জাতীয়তাবাদী কৃষক দলের এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। এর আগে ২৭ এপ্রিল করোনার পরবর্তী জটিলতায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে প্রায় ২ মাস চিকিৎসা নেন খালেদা জিয়া। মুসা বিন শমশেরের কোনো সম্পদ নেই। সুইস ব্যাংকে তার বিলিয়ন ডলারের তথ্য ভুয়া। ৩.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে অন্তঃসার শূন্য বলছেন গোয়েন্দারা। তবে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কাদেরের দায় এড়াতে পারেন না মুসা। তদন্তের পর এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি। রাজধানীর গুলশানের জব্বার টাওয়ারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ। প্রতারণার মাধ্যমে ১,০০০ কোটি টাকা অর্জনের অভিযোগে গ্রেপ্তার হন কাদের চৌধুরী সহ ৪ জন। কাদেরকে জিজ্ঞাসাবাদেও পাওয়া যায় মুসা বিন শমশেরের সঙ্গে লেনদেনের তথ্য। মঙ্গলবার বিকেল ৩:৩০টায় রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ডাকা হয় মুসা বিন শমশেরকে। সঙ্গে আসেন স্ত্রী ও ছেলে। ৩.৫ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। মুসা দাবি করেন সরলতার সুযোগে তার সঙ্গে প্রতারণা করেছেন কাদের, তবে লেনদেনের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি। জন্মগতভাবেই সে মিথ্যাবাদী, আমিও প্রতারকের শিকার হয়েছি।
আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, কাদেরের প্রতারণার দায় এড়াতে পারেন না মুসা, তার বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। ওনার সাথে কাদের মাঝির ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন, কারণ উনি যে ওনার সাথে একটা হৃদ্যতার সম্পর্ক ছিল, যে সম্পর্কের প্রেক্ষিতে কাদের মাঝে বিভিন্ন মানুষকে ঠকিয়েছেন। শুধু দেশেই নয়, বিদেশেও কোনো সম্পদ নেই মুসার, দাবি ডিবির। সুইস ব্যাংকে টাকার বিষয়টিও সেরফ গুজব। আমার কাছে মনে হয়েছে উনি একটা অন্তঃসার শূন্য, একটা ভুয়া লোক। ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে, টাকা তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটাও তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। ব্যয় বহন করতে না পারায় দেহরক্ষী নিয়ে কার্যালয়ে আসেননি বলেও জানান গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও দেশে বাড়ছে কোটিপতির সংখ্যা। জুন শেষে দেশে কোটি টাকার ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1 লাখে। শুধু 6 মাসে কোটিপতির হিসাব বেড়েছে 6,000-এর বেশি। এসব হিসাবের আমানত পরিমাণ দাঁড়িয়েছে 6,34,000 কোটি টাকা। এক শ্রেণীর মানুষের হাতে অর্থ বেড়ে যাওয়ায় আয় বৈষম্য বাড়ছে বলছেন বিশ্লেষকরা। করোনা মহামারীতে অর্থনীতির চাকা ধীর হয়ে যাওয়ায় কমেছে সাধারণ মানুষের আয়। বেসরকারি হিসেবে করোনার মধ্যে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে 2.5 কোটি। অন্যদিকে এ সময় দ্রুত গতিতে বেড়েছে কোটিপতির সংখ্যাও। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বছরের প্রথম 6 মাসে কোটিপতির হিসাব বেড়েছে 6,028টি, যার মধ্যে 5,646টি হিসাব বেড়েছে শুধুমাত্র এপ্রিল থেকে জুন সময়ে। এই সময়ে কোটিপতিদের আমানত বেড়েছে 39,389 কোটি টাকা। করোনার সময়ও কোটিপতির সংখ্যা বৃদ্ধিকে ভালো লক্ষণ নয় বলছেন অর্থনীতিবিদরা। এটি দেশে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ বলে মত তাদের। আয় বৈষম্যের একটা মাপ আছে, যেটাকে জিনি সহগ বলা হয়। আমাদের দেশে বেশ অনেকদিন ধরে বাড়ছে এবং লেটেস্ট নাম্বার বোধহয় 2016, এটা হলো 0.48। 0.5 হলে এটাকে বিপদসীমার হিসেবে পরিগণিত হয়। যাদের সম্পদ, অঢেল সম্পদ এবং বিভিন্ন ইনভেস্টমেন্ট আছে, তাদের অর্থ আছে, তারা বোধ করি একটা বিশেষ কোনো ইনভেস্টমেন্ট এখন একটু কষাস, একটু সতর্ক, তারা ইনভেস্টমেন্ট করারকে দেখবে। আবার অনেকে শেয়ার মার্কেটও যাচ্ছে না চট করে। অতএব তারা ব্যাংকে টাকা রাখছে যে ভবিষ্যতে ইউজ করবে, এবং ব্যাংকে মনে করছে নিরাপদ, এবং এতে বোঝা যাচ্ছে যে তাদের আয়ের পরিমাণ কমেনি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে দেশে মোট আমানতকারীর সংখ্যা 12,15,49,266। এসব হিসেবে আমানতের পরিমাণ 14,39,763 কোটি টাকা। তবে কোটি টাকার হিসাব মানে সব ব্যক্তি হিসেব নয়, কারণ ব্যাংকে 1 কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়াও রয়েছে অনেক প্রতিষ্ঠান। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে জিল্লুর রহমান জেলিল পড়াশোনার দৌড় এসএসসি পর্যন্ত হলে পরিচয় দিতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের MBA ডিগ্রিধারী এবং পুলিশ সুপার হিসেবে। চলাফেরা করতেন পুলিশের পোশাকে। প্রতারণার মাধ্যমে বহুজনের কাছ থেকে হাতিয়েছেন লাখ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর থেকে ভুয়া পুলিশ সুপার জিল্লুরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জিল্লুর রহমান জেলিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA করে BCS পুলিশের 28 ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন, এমনটাই প্রচার করেন তিনি। পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ সুপার, পরেন এসপির র্যাঙ্ক ব্যাজ লাগানো পোশাক। যদিও পুলিশের 28 ব্যাচের কেউই এখনও এসপি হননি। এসব মিথ্যেই ছিল জিল্লুরের প্রধান হাতিয়ার। পুলিশের এসপির পরিচয়ে কাউকে চাকরি দেয়া, কারো সমস্যা সমাধানের আশ্বাস কিংবা ধার নেয়ার নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা। কয়েক ধাপে আমি 10,65,000 টাকা দেই। ওর ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্লেস করি, বিকাশেও করি। পরবর্তীতে যখন আমি টাকা না পাই, আমি তার এলাকায় খোঁজখবর নিয়ে জানি যে সে আসলে পুলিশের কেউ না। এমন একাধিক অভিযোগের পর পুলিশের পোশাক সহ জিল্লুরকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পুলিশ কর্মকর্তা পরিচয়ে একাধিক নারীর সঙ্গে সখ্য করেও অর্থ হাতান প্রতারক জিল্লুর, বলছে ডিবি পুলিশ। সারদার যে ম্যানুয়াল, কীভাবে ট্রেনিং করে সে ম্যানুয়াল সংগ্রহ করা, তারপরে পুলিশের সার্ভিসটাই সংগ্রহ করা, এই কাজগুলি সে নিশ্চয়ই পুলিশের কোনো না কোনো বা পুলিশের এইগুলি চীনে এরকম কারোর সাথে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে সে এই পেশায় যে প্রতারণা ভণ্ডামি পেশায় এসেছেন, এটা আসলে কেউ না কেউ তাকে হেল্প করছে। তার সাথে যারা আরও যারা জড়িত আছে তাদের সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে কোনো কাজে অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কিডনি বেচাকেনা ও প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। রাজধানী নর্দা এবং জয়পুরহাট থেকে চক্রের মূল হোতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এ পর্যন্ত শতাধিক ডোনারের সঙ্গে প্রতারণা করেছে চক্রের সদস্যরা। কিডনি বিক্রি করলেই আসবে টাকা, বাঁচবে জীবন, এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে কিডনি বেচাকেনার জাল তৈরি করেছিল একটি চক্র। সেই সাথে প্রতারণার মাধ্যমে চলত টাকা আত্মসাৎ। অভিযোগ পেয়ে রাজধানীর নর্দা ও জয়পুরহাট জেলায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার হয় চক্রের মূল হোতাসহ 5 জন। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গত কয়েক বছর ধরে কিডনি রোগী ও ডোনারদের ভারতে নিয়ে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করত চক্রটি। আইনানুগ প্রক্রিয়া থেকে বাঁচার জন্য তারা এই সমস্ত কাজে কোনো ধরনের রিসিট, পাসপোর্ট বা কোনো ধরনের ডকুমেন্টেশন তারা ভুক্তভোগীকে তারা দেন না। চুক্তি অনুযায়ী তারা যেটা বলেছি, প্রাথমিকভাবে কিছু অর্থ দিয়ে পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পূর্ণভাবেই তারা বাকি অর্থ তাদেরকে প্রদান করেন না। কিডনি রোগী এবং ডোনার সংগ্রহের কাজে 2টি অনলাইন পেজ চালাতো চক্রটি। 2টি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ সে মেনটেন করে আসছিল, যেখানে বেশ কিছু ফলোয়ার রয়েছে এবং যার মাধ্যমে সে বিভিন্নভাবে যারা বিত্তশালী ব্যক্তি আছেন তাদেরকে প্রাথমিকভাবে কিডনি সংক্রান্ত সমস্যার সেবার কথা তারা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা। পরবর্তীতে তারা বলেন যে এখানে আসলে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন এবং যারা বিত্তশালী আছেন তাদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকার মাধ্যমে কিডনি ম্যানেজ করে দেওয়া সম্ভব বলে তার এই ফেসবুক পেজের মাধ্যমে সে প্রচারণা করে। কিডনি বিক্রির পর ডোনারদের সাথেও চলত প্রতারণা। প্রতিশ্রুত অঙ্কের চেয়ে অনেক কম টাকা দিত চক্রের সদস্যরা। অবৈধ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অপরাধে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক মোহাম্মদ শহীদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। লুৎফুজ্জামান বাবর এর আগে 21শে আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন বাবরের আইনজীবী। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 সালে গ্রেপ্তার হন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরের বছর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। 2008 সালের 12 আগস্ট বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার শুরুর পর 13 বছরে রাষ্ট্রপক্ষের মোট 7 জন আদালতে সাক্ষ্য দেন। গত 4 অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়। মঙ্গলবার সকালে বাবরের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে 8 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই আইনের 27-এর এক ধারায় দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামির জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত 26,42,678 টাকা সহ আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $10,00,000 অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। আসামিপক্ষ বলছে এরই মধ্যে লুৎফুজ্জামান বাবরের সাজা খাটা হয়ে গেছে, তবে সুষ্ঠু বিচার হয়নি দাবি করে উচ্চ আদালতে আপিল করবেন জানালেন আইনজীবী। যে টাকা আমার নাই, যে টাকা উদ্ধার হয় নাই, সেই টাকা বাজেয়াপ্ত হতে পারে না। সেই কারণে আদালতের এই রায়টিও এটি একটি অসংলগ্ন রায়। তৎসাপেক্ষেও আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের বিরুদ্ধে 7,05,91,896 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করে দুদক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের জলমহালের দখল নিয়ে প্রভাবশালী দুপক্ষের মধ্যে বছরের পর বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। আর এসব বিরোধে গত 12 বছরে সংঘর্ষে খুন হয়েছে শিশুসহ 6 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। রয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজেদের পক্ষের লোকজনকে হত্যা করে মামলা দায়েরের অভিযোগও। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পুলিশ সুপারের। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইর এলাকার সরকারি জলমহল ডুবাইলের আয়তন 50 একর।
আর সাজিয়া কাউনিয়ার আয়তন 24 একর। সীমান্তবর্তী এলাকার এই দুটি জলমহলের দখল পেতে 12 বছর ধরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। 15-16 বছর ধরে কোন মার্ডার হইতেছে এই বিল যে ভাই ওহন সমাধান হয়, এটি আমরা সবই চাই। জোরপূর্বকভাবে এই বিল কাটতে বিল আসে, এই যে এইভাবে মার্ডার হয়। জলমহল লিজ ও মাছ ধরা নিয়ে বিরোধে এ পর্যন্ত শিশুসহ নিহত হয়েছে 6 জন আর আহত শতাধিক। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী আশোক আলী মেম্বার ও সাদেক ভেন্ডারের গ্রুপের মধ্যে প্রায় ঘটছে সংঘর্ষ, আর এমন পরিস্থিতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। গ্রামে আর প্রভাব কাটায়, যারা কিছু না মানে তারারই এইভাবে ঝগড়া করে মারধর করে। এরা উকিল আছে, মাতবর আছে, সব কিছু মানুষ এদের দলের ভিত্তি। এরা তো সুষ্ঠু মতন তদন্ত করে এগুলি বাহরে এই মার্ডারটা কি মনে হয় এই গ্রামবাসী বাচ্চা দেবে। আমাদেরকে নিয়ে বসে যদি এটা আলোচনা করে তাহলে অবশ্যই এটা বন্ধ করার মতো কিছু একটা হওয়া যায় আর কি। এসব ঘটনার কথা স্বীকার করে জেলা পুলিশ সুপার বলছেন, বিভিন্ন সময় এই সমস্যার সমাধান করা হলেও থামেনি সংঘর্ষ। এটা খুব রিমোট একটা এলাকা এবং এটা জলমহল নিয়ে সমস্যা, যেখানে একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। এখানে আমার কাছে মনে হয় যে প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এসব খুনের ঘটনায় মামলার আসামি হয়েছেন 300-র বেশি এলাকাবাসী। প্রতিপক্ষের হামলা ও পুলিশের গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাদারীপুরে কালকিনিতে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, তদারকির অভাবে এই ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে ছাদ ঢালাই সহ অন্যান্য কাজ করছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদার। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। হাতের ছাঁকুনিতেই নড়ছে দেয়াল, আর ছাদ দিয়ে চুইয়ে পড়ছে পানি। এই দৃশ্য মাদারীপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমির নির্মাণাধীন ভবনের। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে 4 তলা এই ভবনের কাজ শুরু হয় 2019 সালের 14 ফেব্রুয়ারি, যার ব্যয় ধরা হয় 2,73 লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম করে আসছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বাণী কর্পোরেশন। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সিমেন্ট ও রড। এইভাবে অনিয়ম হইতেছে, আমরা দেখে বাধা দিচ্ছি, ঠিক আছে, বাধা তারপর আমাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটা মানি নাই যে আমাদের প্রতিষ্ঠান আমাদের ভাই ব্রাদার পারবে, আমাদের ছেলে সন্তান পারবে, আমরা বই রাখছি। এটা অনিয়ম তৈরি হলে তো হইবে না। বালির মধ্যে এরা সিমেন্ট নাই, আর পুরান 6 মাস আগে করছে, তাও আদের ধরলেই ভেঙে পড়ে যায়। এলাকার লোক কিছু আমাকে বলেছিল যে এটা কাজ নির্মাণ আমার ভেঙে ভাঙুন না, তোমরা হাত দিবা না, এটা ভাঙার তোমাদের কোনো অধিকার নাই, ভাঙবো ওই ডিসি এসে ভাঙবে, পূর্বশীল এসে ভাঙবে। তবে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান। টিএনএর প্রতিনিধি নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ, সেখানে যদি মাল যদি নিম্নমানের হইতো তাহলে তো তারা দেখতো। এটা তো সবাই নিয়ে আমরা কাজ করছি। আমাদের ডালাই আছে, ডালাই গুণগত মান দেখতে পারেন, আপনি দেখতে পারেন। জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ত্রুটি থাকলে তা পুনরায় ঠিক করে দিতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এই যে জিনিসটা অবশ্যই তো গাফিলতি আছে, এবং তিনি যে সাব কন্ট্রাক্টর নিয়োগ করেছে সেখানে তো অবশ্যই গাফিলতি আছে। আমরা তাকে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেখানে আমরা ব্যবস্থা নিব। কালকিনির সৈয়দ আবুল হোসেন একাডেমিতে শিক্ষার্থীর সংখ্যা 1000-এর বেশি। ত্রুটিযুক্ত ভবনের ফলে ঝুঁকিতে পড়তে পারে কোমলমতি শিক্ষার্থীদের জীবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সবজির চারা বিক্রি করেই স্বাবলম্বী কুমিল্লার বুড়িচং উপজেলার সমেশপুর গ্রামের প্রায় 150 পরিবার। গেল 5 মাসে 3.5 কোটি টাকার চারা বিক্রি করেছে তারা। উদ্যোক্তারা জানান, কুমিল্লার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এই চারার চাহিদা তৈরি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ভালো মানের সবজি বীজ উৎপাদনে সরকারি ও বেসরকারিভাবে চলছে গবেষণা। সারিবদ্ধভাবে রোপণ করা সবজির এই বীজতলা কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেশপুর গ্রামে। 3 যুগেরও বেশি সময় ধরে এই গ্রামের বাসিন্দারা মৌসুমী সবজির চারা উৎপাদন করে আসছেন। ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো সহ রকমারি সবজির উন্নত চারা সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে কৃষকরা যান সমেশপুরে। চলতি বছর এই গ্রামের প্রায় 25 একর জমিতে সবজির চারা উৎপাদন করা হয়েছে। গোমতী নদীর অববাহিকা ও লালমাই পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রামের বেলে দোআঁশ মাটিতে বছরের 5 মাস সবজির চারা উৎপাদন করা হয়। এই চারাগুলো আপনার অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এখান থেকে নিয়ে যায়।
স্থানীয় অনেক শিক্ষিত যুবকও সবজির চারা উৎপাদনে জড়িত হয়েছেন। তবে বীজের অতিরিক্ত দাম আর বৈরী আবহাওয়ায় এবছর লোকসান গুনতে হবে বলছেন অনেকে। আমি আজ 10 বছর ধরে এই চারা নিতেছি এনতিকা, তো আমি 500 টাকা 1000 চারা লইছি। সরকারিভাবে উন্নত জাতের হাইব্রিড বীজ উৎপাদন ও গবেষণার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। গত 3-4 বছর যাবত আমরা কিন্তু একটা ফুলকপির নিজস্ব টেকনোলজিতে বাংলাদেশেরই সিবান যেটার নাম, সেটা কিন্তু আমরা বিক্রি করি। আমাদের দেশে যেন বিএডিসি সহ সরকারি প্রতিষ্ঠান অন্যান্য যেন হাইব্রিড বীজ প্রোডাকশন করে, যার জন্য কৃষি মন্ত্রণালয়ের নিজস্ব চিন্তাভাবনা এবং উদ্যোগ অলরেডি নিয়েছে, এবং আশা করি আমরা কৃষির অন্যান্য সেক্টরের ক্ষেত্রে এখানেও সফল হব। বুড়িচং উপজেলার সমেশপুর গ্রামের বেশিরভাগ পরিবার সবজির চারা উৎপাদনে জড়িত থাকায় গ্রামটি এখন চারা গ্রাম নামেই পরিচিত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানের জন্য 1 বিলিয়ন ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার G20 সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে এই প্রতিশ্রুতি দেন ইইউ এর প্রধান উর্সুলা ভন ডার লেন। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বড় ধরনের মানবিক ও আর্থসামাজিক পতন রোধে এই সহায়তা দেওয়া হবে। এই অর্থ সরাসরি আফগান জনগণ ও দেশটিতে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার কাছে যাবে। এদিকে প্রথমবারের মতো তালেবান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ এর মুখপাত্র নাবিলা মাসরালি জানান, বৈঠকে নারীদের অধিকার ও আফগানিস্তানের সহায়তা পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে। ভারতে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন দেশটির 2 থেকে 18 বছর বয়সীদের মধ্যে দেওয়া যাবে। মঙ্গলবার ভারত বায়োটেককে এই ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে বিশ্বে একদিনে করোনায় 6,300 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,67,000। এ নিয়ে করোনায় বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,80,000। এ পর্যন্ত আক্রান্ত 23,94,00,000-এর বেশি। একদিকে করোনায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে 1,255 জনের মৃত্যু, শনাক্ত 66,000-এর বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়, মারা গেছে 973 জন। তুরস্কে একদিনে 33,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এদিকে অর্থনীতি সচল করতে 14 অক্টোবর থেকে বালি ও রিয়াও দ্বীপপুঞ্জকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকার। ব্রিটেনে অন্তঃসত্ত্বা নারীদের অবিলম্বে করোনার টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। করোনার টিকা অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ বলছেন গবেষকেরা। টিকা নেওয়ার কারণে গর্ভপাত বা পরবর্তীতে কোনো ধরনের জটিলতারও কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে করোনার টিকা নেননি লিঙ্কনশায়ারের কেলসি রাউটস। গর্ভের শিশুর ক্ষতির আশঙ্কায় এই সিদ্ধান্ত ছিল তার। তবে ঘটেছিল ঠিক উল্টোটি। টিকার সুরক্ষা না থাকায় করোনা আক্রান্ত হয়ে কোমায় চলে যান কেলসি। জরুরি সিজারিয়ানের পর সুস্থ হয়ে আগের সিদ্ধান্ত নিয়ে আফসোস তার। আগে যদি কেউ আমাকে বলতো টিকা না নিলে আমি মৃত্যু ঝুঁকিতে পড়ব, তবে আমি সিদ্ধান্ত নিতাম না। এখন যত দ্রুত সম্ভব আমি টিকা নিতে চাই। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের প্রায় 20% নানা জটিলতা ও মৃত্যু ঝুঁকিতে পড়েন। এদের সবাই টিকা নেওয়া থেকে বিরত ছিলেন। তাই গর্ভবতী নারীদের দ্রুত করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। গর্ভাবস্থায় যে কোনো পর্যায়ে করোনার টিকা নেওয়া যাবে। টিকা নিলে গর্ভপাত বা মৃত সন্তান প্রসবের ঝুঁকি বাড়ে না, বরং টিকার সুরক্ষা না থাকলে জটিলতা বাড়ে। অন্তঃসত্ত্বা অনেক নারী বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে টিকা নেয়ার ব্যাপারে দ্বিধায় থাকেন। তবে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে বলেছেন, টিকা নিলে গর্ভবতী নারীদের বাড়তি কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের শানজি প্রদেশে বন্যায় 15 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত 3 জন। এ পর্যন্ত নিরাপদে সরানো হয়েছে 1,20,000 মানুষ। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য দিয়েছে CNN। আবহাওয়া বিভাগ বলছে, অক্টোবরে প্রদেশের গড় বৃষ্টিপাত ছিল সাধারণ বছরে একই সময়ের 13 গুণ। যদিও চীনের কয়লা সমৃদ্ধ এই প্রদেশে শুষ্ক অঞ্চল হিসেবে পরিচিত। বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 20 লাখ মানুষ, বিধ্বস্ত হয়েছে 40,000 ঘরবাড়ি। বন্যায় দেশ জুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। শানজি প্রদেশে অন্তত 7টি কয়লা খনি রয়েছে, যার মধ্যে চীনের শীর্ষ কয়লা উৎপাদন খনিও রয়েছে, যা বন্যার কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে জুলাইয়ে হেনান প্রদেশে বন্যায় 3 শতাধিক প্রাণহানির ঘটনা ঘটে।
নেপালে বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন, আহত ১৫ জন। দেশটির পশ্চিমাঞ্চলের মুগু জেলায় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নেপালগঞ্জ শহর থেকে বাসটি যাত্রা শুরু করে যাচ্ছিল মুগু জেলায়। সেখানে বাসটি উল্টে গেলে হতাহত হন তারা। দুর্ঘটনার কারণ জানা না গেলেও বাসটির ব্রেক অচল হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটিতে মোট কত যাত্রী ছিলেন তা জানা যায়নি। উদ্ধার কাজ শেষ হলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। টি-20 বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ১৪৮ রানের টার্গেটে ১ ওভার আগে টপকে যায় লঙ্কাররা। আবুধাবি টলারেন্স ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। লিটন ফেরেন ১১ রানে, তাকে অনুসরণ করে ১৬তে আউট নাইম শেখ। পরে মুশফিক আফিফও ব্যর্থ হয়েছেন। এক প্রান্ত আগলে সৌম্যের ৩৪ রানই সর্বোচ্চ। ২৭ রানে ৩ উইকেট নেন দুষ্মন্থা চামিরা। জবাবে ৮০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ধাক্কা সামলে নেন অভিষেকরা ফার্নান্দো ও চামিকা করুণারত্নে। সপ্তম উইকেটে এ দুজন ম্যাচ বের করে নেন। ফিটনেস ইস্যুতে এ ম্যাচেও খেলেনি মাহমুদুল্লাহ রিয়াদ। আর আইপিএলের ব্যস্ততা শেষে ফিরে মুস্তাফিজও ছিলেন বিশ্রামে। অস্ট্রেলিয়ার উষ্ণতম স্থান অসলো শহরে সৌর বিদ্যুৎকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য ব্যবহার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। শুরু হচ্ছে পরীক্ষামূলক কার্যক্রম। এই প্রকল্প সফল হলে সারা দেশে সৌর বিদ্যুৎ সরবরাহ করার আশা কর্তৃপক্ষের। ৭৭ বছর বয়সী আইরিন বার্কার বাস করেন অস্ট্রেলিয়ার উষ্ণতম শহর অনস্লোতে। তাপের হাত থেকে রক্ষা পেতে এসি সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার হয় ঘরে ঘরে। বেড়েছে বিদ্যুতের চাহিদা। ক্রিসমাসের আগে আমার বিদ্যুৎ বিল এসেছিল $১২০০। এই বিল পরিশোধ করতে আমার ঘাম ছুটে গিয়েছিল, কিন্তু এছাড়া কোনো উপায়ও নেই আমার কাছে। এতদিন অনস্লো শহরে বিদ্যুৎ আসত গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে সম্প্রতি স্থাপন হয়েছে বিশাল সোলার ফার্ম। সোলার প্যানেলের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনাও নিয়েছে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান হরাইজন। এই লক্ষ্যে তারা প্রয়োগ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম DIRMS। এই প্রযুক্তির মাধ্যমে নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। সৌর শক্তি থেকে পাওয়া বিদ্যুৎ যদি অনিয়ন্ত্রিত হয় তবে আমরা শুধু সাময়িক সুবিধা পাই, কিন্তু DIRMS প্রযুক্তিতে আমরা এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারব। শুধু অনস্লো না, এই প্রকল্প সফল হলে আশা করা হচ্ছে পুরো অস্ট্রেলিয়ায় শুধু সোলার প্যানেলের ওপর ভরসা করেই বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার লড়াই, নেপালকে হারিয়ে লক্ষ্য পূরণের প্রত্যয় বাংলাদেশের। আজ ম্যাচ শুরু বিকেল ৫টায়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল তোপুরা। সাফল্য পেতে ভিন্ন কৌশলে খেলানোর চিন্তা কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে ড্র করলেই ফাইনালে যাবে নেপাল, তাই চাপমুক্ত খেলায় জোর তাদের। আরেক ম্যাচে ফাইনাল খেলতে মালদ্বীপের সঙ্গে জয়ের বিকল্প নেই ভারতের। মালেতে আক্ষেপ ঘুচানোর সুযোগ বাংলাদেশের। সবশেষ ৪ আসরে প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া দলটির সামনে ফাইনালের হাতছানি। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হয় ফাইনাল খেলবে জামাল দোপুরা, নয়তো কপালে জুটবে সেই প্রথম রাউন্ডে আটকে যাওয়ার নিয়তি। প্রতিপক্ষের দুর্গ ভেঙে করতে হবে গোল, নয়তো আর ড্রতেই স্বস্তি খুঁজে পাবে নেপাল। তাই তো এবার আক্রমণাত্মক কৌশলের দ্বারস্থ লাল সবুজের স্প্যানিয়ার্ড কোচ অস্কার ব্রুজন। হিমালয় কন্যা নেপালের বিপক্ষে রেকর্ড বাংলাদেশের পক্ষে। ২২ দেখায় ১৩ জয়ের বিপরীতে ৭টি হার। কিন্তু সাফের হিসাব বলে ভিন্ন চিত্র। সবশেষ ৩ আসরেই নেপালের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের। তবে ব্রুজন ভাবতে চান নতুন করে। ইয়াসিনের অনুপস্থিতি দলের প্রভাব ফেলবে না সেটাও জানালেন স্পষ্ট। আমাদের উপর বিশ্বাস রাখুন, নেপালের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছি না। ইয়াসিন না থাকায় প্রভাব পড়বে না। ফাইনালে উঠলে তাকে নিয়ে পরিকল্পনা থাকবে। আত্মবিশ্বাসী অধিনায়ক জামালের যত ভাবনা নিজেদের নিয়ে। তপু তারিকরা রুখে দেবেন নেপালের ফরোয়ার্ডদের।
আর রাকিব, সাদ, মতিনরা কাটাবেন গোলখরা আস্থা তার। নেপালের বিপক্ষে লক্ষ্য থাকবে ইতিহাস গড়ার। আমরা আত্মবিশ্বাসী, বর্তমান দলটির উপর পূর্ণ আস্থা আছে। বিপিএলে তারা নিজেদের প্রমাণ করেছে, এবার জাতীয় দলের জন্য করার সময়। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে এখন পর্যন্ত কোনো শিরোপা জেতা হয়নি নেপালের। সেই অপূর্ণতা ঘুচাতে এবার মরিয়া নেপাল। বাংলাদেশকে টপকে ফাইনালে নাম লেখাতে চাপমুক্ত খেলায় জোর নেপাল ম্যানেজমেন্টের। কঠিন ম্যাচ অপেক্ষা করছে। নিঃসন্দেহে বাংলাদেশ ভালো দল। ড্র হলে এগিয়ে যাব, তবে আমরা জয়ের জন্য মাঠে নামব। নিজেদের মাস্ট উইন ম্যাচে অস্কারের পাঠশালায় নেপাল বধের প্রস্তুতি। বাংলাদেশ কি পারবে 16 বছর ধরে ফাইনালে না খেলার আক্ষেপ দূর করতে, নাকি হিমালয় দেশটির কাছে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। ফাইনালে যেতে নেপালকে হারাতেই হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা চাই, জ্বলে উঠতে হবে ফরওয়ার্ডদের। পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ সামলাতে রক্ষণও জমাট রাখতে হবে তপু তারিকদের। অঞ্জন মানুষদের রুখতে কৌশলী হওয়া দরকার বেঙ্গল টাইগার্সের। অন্যদিকে আক্রমণ ভাগে জ্বলে উঠতে হবে রাকিব, বিপ্লুদের। এত আশা, স্বপ্ন সবই এখন ঝুলে আছে নেপাল ম্যাচের উপর। জিতলে সাফল্যের পাল্লা ভারী, তা না হলেই আবারও ব্যর্থতার এক সাফ মিশন হবে শেষ। অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে কোচ অস্কার ব্রুজন চাপ অনুভব করছেন। মনে পড়তে পারে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপ অভিজ্ঞতার কথা। কিছুদিন আগে মালের এই ভেন্যুতেই স্বপ্ন ভেঙেছিল জিততে না পারায়। এবার কি আক্ষেপ গুজবে বেঙ্গল টাইগার্সকে নিয়ে? গুড প্লে বাই হাশা ফের্নান্ডো। গোলপোস্টে জিকু আস্থার প্রতীক, কম যান না নেপালের কিরণ কুমার। দলের অধিনায়কও তিনি। রক্ষণে বাংলার সেনা তপু বর্মন ও তারিক কাজী, নেপালে অনন্ত তামাং ও রোহিত চাঁদ। মিডফিল্ডের দখলে জামাল সোহেলদের চ্যালেঞ্জ জানাবেন তেস্তামাং ও পূজন উপারকোটি। আক্রমণ ভাগে নেপাল এগিয়ে। ফরওয়ার্ড অঞ্জন বিস্তা, মানিস ডাঙ্গি এই সাফে গোল পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশের 2 গোল 2 ডিফেন্ডারের। ফরওয়ার্ডরা কেবল সুযোগই নষ্ট করেছেন। চাপের মুহূর্তে এবার ব্যর্থতার বৃত্ত ভাঙতে হবে রাকিব, বিপ্লুদের। মাথা থেকে মাথা, কাজের কাজ। 5 দিন বিরতির পর চাঙা হয়ে নামবে বাংলাদেশ। অন্যদিকে ভারতের সঙ্গে লড়াইয়ের 2 দিন পর নামছে নেপাল। বাংলাদেশ কি 2005-এর পর ফাইনালে উঠতে পারে, নাকি গত 4 আসরের মতো আবারও প্রথম পর্বে বাজবে বিদায় ঘণ্টা, তারই অপেক্ষা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বিশ্বকাপ বাছাইয়ে বড় জয় পেয়েছে পর্তুগাল। জাতীয় দলের হয়ে রোনালদোর 10ম হ্যাটট্রিকের রাতে লুক্সেমবার্গকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে সেলেকাওরা। ঘরের মাঠের শুরুতে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রোনালদো। এর কিছুক্ষণ পর আবারও পেনাল্টি পায় সান্তোসের দল। সফল স্পটটিকে জোড়া পূর্ণ করেন CR7। 17 মিনিটে ব্রুনো ফার্নান্দেজ গোল করলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পালহিনহার গোলের পর শেষের দিকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। অন্যদিকে ঘরের মাঠে হতাশা ছাড়িয়েছে ইংল্যান্ড। শুরুতে পিছিয়ে পড়ে হাঙ্গেরির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে থ্রি লায়ন্স। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। And it comes from the bat of Mahmoud Ulaarian. পরপর 3 টি-20 সিরিজ জিতে আত্মবিশ্বাসে চূড়ায় টিম টাইগার্স।